ওকে, আমরা তো গত ক্লাসে আন্ডারস্কোর দিয়ে কিভাবে থিম ডেভেলপমেন্টের একটা বয়লারপ্লেট ক্রিয়েট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো ফাইনালি আমাদের এমন একটা ফাইলের স্ট্রাকচার দ্বারা হয়ে গেছে। যেমন আমাদের যে ইম্পর্টেন্ট ফাইলগুলো লাগবে, থিম ওয়ার্ডপ্রেসের থিম বানানোর জন্য যে ইম্পর্টেন্ট ফাইলগুলো লাগে, ওই ফাইলগুলো আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। মানে ওই বয়লারপ্লেটটাই ক্রিয়েট করে দিছে। যেমন 404.php আছে, ফুটার ফাংশনস, তারপর হেডার index.php, search.php, সাইডবার, হ্যাঁ, যা যা লাগবে সবকিছু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের আমাদের স্টাইলের মতো এখানে ফাংশনালিটি গুলা দিয়ে দিতে হবে এবং স্টাইল গুলা এখান থেকে করে দিতে হবে। সো কিভাবে করব, যেমন এখানে আইএনসি নামের একটা ফোল্ডার আছে। আইএনসি নামের ফোল্ডারের ভিতরে আমাদের কিছু ফাংশনাল জিনিস আছে। এই জিনিসগুলো পরবর্তীতে দেখবো কি কি আছে। তো যেহেতু আমাদের একটা HTML আগে থেকেই করা আছে, সো ওই HTML-টা ওই HTML-টার লুকটার সাথে আমাদের এই ফ্রন্ট এন্ডের লুকটাকে মিলাইতে হবে। তার জন্য কি করতে হবে, আমি আগে HTML-টা এখান থেকে নিয়ে আসি। কোথায় রাখছি? এটা এখানে আপাতত আমি এটা রাখলাম। হুম, রাখার পরে দেখা যাচ্ছে আমাদের তো এটা আমাদের থিমের সাথে থাকবে না, থিমের সাথে তো HTML-টা যাবে না, শুধু আমাদের থিমটা যাবে। আমি আপাতত এখানে রাখলাম, এটা দেখে দেখে আমরা HTML এর মতো করে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। এই জন্য আমি আপাতত এখানে রাখলাম, পরবর্তীতে কাজ হয়ে গেলে ডিলিট দিয়ে দিব। ঠিক আছে? তারপর আমরা কি কি করব, এখান থেকে দেখা যাচ্ছে CSS, JS, ইমেজ, ওয়েব ফন্ট, অনেক কিছু আছে এখানে, আবার ইন্ডেক্সটাও এখানে। আচ্ছা, এখানে দুইটা কেন? আচ্ছা, সমস্যা নাই, একটাকে ডিলিট দিয়ে দিব, একটা ডিলিট দিয়ে দিই। এটা ডিলিট দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, এইটা আছে। তো এটার সাথে কি হবে, আমাদের এখন এটার মতো করে আমাদের HTML টা বানাতে হবে। সো HTML আগে দেখি কেমনে কি। তা আমরা এর আগেই জানি যে আমাদের ওয়েব পেজের মধ্যে হেডার এবং ফুটার সব জায়গায় সেম থাকে, সব পেজের মধ্যে সেম থাকে। সো হেডারটা আর ফুটারটা আমরা সেপারেট করে রাখবো এবং হোম পেজে যে কন্টেন্ট গুলো আছে ওই কন্টেন্ট গুলো আমরা আলাদাভাবে রাখবো। সো যদি আমরা এটা আলাদাভাবে রাখতে চাই, হোম পেজটাকে এবং অন্যান্য পেজগুলোকে আমাদের আমরা বিভিন্ন মেথড, দুই তিনটা মেথড আছে, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে কাজ করে। তো আমি একটা সিস্টেমে দেখাচ্ছি যে সিস্টেমটা আপনাদের আমি মনে করি সহজ হবে। সো কি করব, সবার আগে আমি হেডারটা এবং ফুটারটা আলাদা করে ফেলবো, যেহেতু এটা সব পেজের মধ্যে সেম থাকবে। সব পেজ বলতে এখানে অ্যাবাউট পেজ আছে, ব্লগ পেজ থাকবে। তো এখানে যেহেতু যদিও ওয়ান পেজ এটা, তারপরেও পেজ তো থাকতেই পারে, আলাদা পেজ থাকতে পারে না? সো আলাদা পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, হেডার এবং ফুটারের মধ্যে আমরা সেম হেডারটা এবং এই নিচের এই ফুটার পার্টটুকু আলাদা করে রাখবো যেন সব পেজ সেম পায়। সো এটাকে আমি এডিট করার জন্য নোটপ্যাড ইউজ করতেছি। তো কি করব, আমি হেডার পার্টটুকু আমি এখান থেকে আলাদা করে ফেলবো। আলাদা করে আমি আমাদের হেডার ডট পিএসপি এর মধ্যে রাখবো। ওকে, এটা আমাদের HTML ফাইল। সো HTML ফাইলটা হেডার পার্ট কোন পর্যন্ত আছে দেখেন, হেডার লেখা আছে এখানে, হেডার শেষ, তারপরে সেকশন হিরো স্টার্ট হয়ে গেছে। তো হিরো স্টার্ট হওয়ার আগ পর্যন্ত, মানে এই মেনুটা পর্যন্ত, এই মেনুগুলো আমরা, এই কয়েকটা মেনু আমরা, মানে এই সেকশনটা আমরা এখান থেকে নিয়ে আসবো। সো এটা কি করতে হবে, হেডার পার্টটাকে আমরা এখান থেকে কপি করি একবারে উপর পর্যন্ত, একদম ডক ট্যাগ পর্যন্ত, কন্ট্রোল C, কপি মারলাম। তারপর কি করব, ব্যাগে চলে যাই, যেহেতু আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের হেডারের পার্টটা শো করবে হেডার ডট পিএসপি ফাইলটা। সো হেডার ডট পিএসপি ফাইলে আমি যাই, এখানে দেখা যাচ্ছে অনেকগুলা কোড অলরেডি করা আছে। কেন, কিভাবে করা আছে, কারণ আমরা এখানে কিন্তু আন্ডারস্কোর ফ্রেমওয়ার্কটা ইউজ করছি। সো ওই আন্ডারস্কোরটাই আমাকে হেডারের ভিতরে এই ফাংশনগুলো বানাই দিছে।
আর এই হেডারের জন্য আমাদের কি শো হচ্ছে, এই জিনিসগুলো থিম ডেভেলপমেন্ট এই জিনিসগুলো হালকা পাতলা একটু শো হচ্ছে। তো আমরা তো এগুলা রাখবো না, আমরা রাখবো কি আমাদের ফাইলটা। সো একটু মনোযোগ দিই। এই ফাইলটা আমরা যে HTML-টা নিছিলাম, এই HTML-টা আমরা এখানে পেস্ট করে দিলাম এবং উপরেরটাও রাখলাম। তো কি হবে এখন, কিছুই করলাম না, রিলোড দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা ভাঙাচোরা কিছু একটা আসবে এখানে। মাঝে মাঝে জ্যাম্প স্লো করে। এটা আসতে থাক। যেহেতু এখানে কোডগুলো দিছি, সো সাধারণভাবে উপরে কিছু আসবে। এই কোডের যে আউটপুট গুলো আছে ওই আউটপুট গুলো আসবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা যেভাবে লিঙ্ক গুলা করছি এই লিঙ্ক গুলা কিন্তু নর্মাল ভাবে কাজ করবে না। যেমন সিএসএস এর ভিতরে আমরা স্টাইল দিছি, এভাবে এই জিনিসগুলা কাজ করবে না। এটারে আমাদের এক্স্যাক্টলি পাথটা চিনে দিতে হবে এবং ওই পাথগুলো আমরা দিব ফাংশন আকারে। ফাংশন বানিয়ে ওই ফাংশনের ভিতরে আমরা এই লিঙ্ক গুলাকে সবকিছু অ্যাড করে দিব। এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে এই লিংক এবং জেএস গুলাকে অ্যাড করানোকে এনকিউ বলা হয়। সো এনকিউ করব আমরা। তো এনকিউ করানোর জন্য উপরে আমরা দেখতে পাচ্ছি যে কি আসছে, স্যাম্পল পেজ এই সেই আসছে। নিচে ওয়ার্ক অ্যাবাউট ব্লক কন্টাক্ট এই জিনিসটা হচ্ছে আমাদের, এই যে এই কয়েকটা পার্ট হচ্ছে আমাদের HTML এর পার্ট। সো এই HTML এর পার্টটার জন্য আমাদের এরকম আসছে। আচ্ছা, যাই হোক। সো থিম ডেভেলপমেন্ট এই জিনিসটা কি, এই থিম ডেভেলপমেন্ট আসতেছে আমাদের সাইট টাইটেল থেকে, কোন জায়গা থেকে, এবং এই জিনিসগুলো আমরা একটু আগে দেখি। তো এখানে হচ্ছে লিংক, ডব্লিউপি হেড লাগবে আমাদের হেড ট্যাগের ভিতরে। এই ডব্লিউপি হেডটা কি করবে আমাদের, আচ্ছা পরে দেখাচ্ছি। আর কোন ফাংশনগুলো কিভাবে কাজ করবে এই জিনিসগুলো আমরা একটু পরে দেখব। বডি ক্লাসটা কিভাবে কি কাজ করে, পিএসপি বডি আন্ডারস্কোর ক্লাস এই ফাংশনটা কাজ করবে বডির ভিতরে আমাদের নির্দিষ্ট ক্লাস এড করে দিবে। আমরা যে পেজে থাকবো ওই পেজের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা এক একটা ক্লাস ক্রিয়েট করে দিবে সে বডির মধ্যে। আর বডি ওপেন এই ফাংশনটার কাজ আছে, এগুলো দেখবো পরে। তারপর হচ্ছে পেজ, এই পেজের মধ্যে কি কি আছে কিভাবে আছে সেই জিনিসগুলো আমরা দেখবো। কিন্তু আপাতত আমাদের এই ডিভিশনগুলো লাগতেছে না। এই ডিভিশনগুলো আমরা তো এই ব্লক ইউজ করব না, আমরা ইউজ করব আমাদের নিজস্ব ব্লক। মানে আমরা যেভাবে HTML গুলা রাখছি সেই HTML গুলো আমাদের ইউজ করতে হবে। তো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আহ এখান থেকে আমাদের কিছু ফাংশন গুলো লাগবে, যে ফাংশন গুলো এখানে করা আছে। কাস্টম লোগো নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমাদের কি করবে, আমাদের সাইটের লোগোটা সেট করার জন্য এই ফাংশনটা আমাদের কাজে লাগবে। সো কি করি আমরা, আমাদের যেহেতু এখানে একটা লোগো আছে, এই লোগোটা আমরা এখন ডাইনামিক করব। এবং যেহেতু এই লোগোটা পাচ্ছে না, কারণ হচ্ছে ইমেজের ভিতরে লোগো আমরা ইমেজ দেই নেই, আমাদের ডিরেক্টরিতে ইমেজ নামে কোনো ফোল্ডারই নেই। সো এই লোগোটা পাচ্ছে না। আর লোগোটা তো আমরা এইভাবে পাবো না, লোগোটা আমরা ডাইনামিক ভাবে পাবো এবং href এর মধ্যে আমাদের লিংকটাও ডাইনামিক লিংক হবে। সো ডাইনামিক লিংক হওয়ার জন্য এনকোড ট্যাগের ভিতরে দেখা যাচ্ছে আমাদের এটা আছে। সো আমি একটু স্প্লিট করি এটাকে, এবং ইমেজ ট্যাগের ভিতরে আমি কি করব, আমি দিয়ে দিব হচ্ছে নরমালি ছোট্ট করে এই ফাংশনটা দিয়ে দিব, সরি পিএসপি কোড, পিএসপি শুরু এবং শেষ করে দিতে হবে, দিলাম। দ্য কাস্টম লোগো ফাংশনটা কি কাজ করবে, আমাদের সাইডের মধ্যে লোগোটা আনতে হেল্প করবে এই ফাংশনটা। তো এই ফাংশনটা আমি ইমেজ ট্যাগের ভিতরে কেন দিলাম না, কারণ কাস্টম লোগো যে ফাংশন আছে ওই ফাংশনটা কি করবে, ইমেজ ট্যাগ নিয়ে তারপর আমাদের ইমেজটা শো করে দিবে। তো আপাতত আগে আগে দেখি, রিলোড দিলাম। কিন্তু আমরা তো এখন পর্যন্ত কোনো লোগো এখান থেকে সিলেক্ট করি নাই, তো আমাদের লোগোটা এখানে আসবে না, এটাই স্বাভাবিক। কি করতে হবে, আমরা গেলাম এখন কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশন থেকে কি করতে পারি, কাস্টমাইজ অপশনে গিয়ে আমরা আমাদের সাইডের যে স্ট্রাকচার গুলো, মানে সাইডের যে ইগুলো আছে, এই কন্টেন্ট আছে, যেমন লোগো আছে, কালার আছে, মানে যে ফাংশন গুলো আমরা দিয়ে দিব চেঞ্জ করার জন্য, ওই জিনিসগুলো এখান থেকে কাস্টমাইজ করা যায় বা চেঞ্জ করা যায়।
যেহেতু আমরা এখানে দ্য কাস্টম লোগো ফাংশনটা ইউজ করছি, এই এই কাস্টম লোগো ফাংশনটা কি করবে, আমাদের কাস্টমাইজের ভিতরে আমাদের একটা অপশন ক্রিয়েট করে দিবে, যে অপশনটা দিয়ে আমরা এখানে লোগো সেট করতে পারবো। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে একটা ফাংশন এখানে অলরেডি ক্রিয়েট করে দিছি, মানে দিয়ে দিছি, সো আমরা একটা লোগো আগে সেট করে দেখি যে এখানে আসে কি না। যদি আসে তারপর আমরা ফার্দার আর আরো কাজ স্টার্ট করে দিতে পারবো, মানে আমাদের ফাংশন চলবে। সো কাস্টমাইজটা আসার পরে আমরা যেহেতু এখানে কোরিস্টার সরি কি বলো এটারে আন্ডারস্কোরটা ইউজ করছি, সো এখানে অলরেডি আমাদের যাবতীয় যে যে ফাইল লাগবে, যা যা লাগবে সবকিছু এখানে ফাংশনাল করা হয়ে গেছে। সো আমাদের এগুলা নিয়ে আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, এগুলা না বুঝলেও কোনো সমস্যা নাই, বুঝলেও সমস্যা নাই। হ্যাঁ, আমাদের যা যা লাগবে তা তা এখান থেকে আমরা জাস্ট নিয়ে নিব। তো আমাদের লোগোটা যদি আমরা এখানে সেট করতে চাই, কাস্টমাইজে আমরা যাইতে হবে সাইট আইডেন্টিটি অপশনে। সাইট আইডেন্টিটি হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেলটা কি? সাইট টাইটেলটা হচ্ছে এইটা, আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার সময় একটা সাইট টাইটেল দিছিলাম, ওই সাইট টাইটেলটা হচ্ছে এটা। এখান থেকে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবো, ট্যাগ লাইনে চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে যদি আমি এটাকে আনচেক করে দেই, তাইলে এই দুইটা জিনিস চলে যাবে। এটা হচ্ছে সাইট টাইটেল আর এটা হচ্ছে সাইটের ট্যাগ লাইন, এই দুইটা জিনিস এখান থেকে চলে যাবে, এটাও ফাংশনাল করা আছে। এখন আমি চাচ্ছি এখানে লোগো আসবে, সো আমি এখানে একটা লোগো সেট করব। লোগো সেট কিছুই নাই, আচ্ছা আমি আপডেট করে দিচ্ছি। আপলোড করব, এখানে তো আমাদের লোগো থাকার কথা। ইমেজ, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, আচ্ছা না বুঝলে আমাকে কোশ্চেন করবেন। এই যে লোগো, তো এই লোগোটা আমি এখানে আপলোড করে দেই। টান দিয়া ধরে ছেড়ে দিলাম, আপলোড হয়ে গেছে। লোগো সিলেক্ট। সো লোগো তো মনে হয় এই পর্যন্ত, এইটুক পুরোটা না তো, ক্রপ করে দিলাম। নিচে থেকে তো জায়গা দরকার নাই, দরকার হইলে পরে বড় করে দিব। এইটুক ক্রপ করে দিলাম, ক্রপ। সো আসছে। এখন দেখেন আমি লোগোটা যখন এখানে সেট করলাম তখন দুই জায়গায় চলে আসছে। এটার কারণটা বলতে পারেন কেউ? আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে, হ্যাঁ বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, একবার এখানে এবার এখানে কল করা আছে, আরেকবার হচ্ছে এই যে এখানে কল করা আছে। সো দুই জায়গায় কল করা, এই জন্য দুই জায়গায় পাচ্ছে। সো আমরা এক জায়গায় রাখবো আর এক জায়গায় ডিলিট করে দিব। সো এটা আমাদের বিষয়, ওকে, কোনো সমস্যা নাই। এখন দেখা যাচ্ছে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, যে ফাংশনটাতে আমরা বলে দিব যদি লোগো কেউ সিলেক্ট করে তাইলে সাইট টাইটেল শো করবে না, আর যদি কেউ লোগো না রাখে তাহলে অটোমেটিক্যালি সাইট টাইটেলটা শো হবে। আর এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, কি করব এখন? সো আমরা এখানে আহ, 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 এইখানে, আর আমাদের এটাও কিন্তু লাগতেছে না এখন। ইমেজ ট্যাগটা লাগতেছে না, কারণ হচ্ছে এখানে আমরা কি করছি, একটা লোগো যেহেতু এখানে আসছে ইমেজের মতো করে, সো এখানে একটা ইমেজ ট্যাগ নিয়ে আসছে। সো আমরা রিলোড দিয়ে দেখি, ইন্সপেক্ট করে ইমেজ ট্যাগটা কিভাবে আসছে। এখানে আসলো, আমি একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট, দেখেন ইমেজ উইডও আসছে, হাইটও আসছে, তারপর হচ্ছে কি কি আসছে, এখানে একটা সোর্সও আসছে। হুম, তারপরে এখানে অ্যানকর ট্যাগ আসছে, তারপরে হচ্ছে আর কি কি আসছে, অনেক কিছু আসছে। থিম ডেভেলপমেন্ট, আচ্ছা। তো আমাদের অ্যানকর ট্যাগ, এই অ্যানকর ট্যাগটা কি এভাবে থাকবে? অ্যানকর ট্যাগটা তো এভাবে থাকবে না। এই অ্যানকর ট্যাগের মধ্যে আমাদের দিতে হবে, ধরেন আমরা অন্য কোনো পেজে আছি, অন্য কোনো পেজে, কিন্তু নর্মালি যখন আমরা লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করলে কি হয়, আমরা হোম পেজে চলে আসি।
যে কোনো পেজে থাকি, লোগোতে আমাদের হোম পেজের লিঙ্কটা থাকে। সো এই হোম পেজের লিঙ্কটা থাকার জন্য এনকোড থেকে মানে href এর মধ্যে হাইপার লিংকের মধ্যে আমাদের একটা ফাংশন, ছোট করে একটা ফাংশন দিয়ে দিলে হয়ে যায়। যে ফাংশনটা হচ্ছে php কি করলাম, php হোম ইউআরএল। হোম ইউআরএল হচ্ছে একটা পিএইচপি ফাংশন, যে ফাংশনটা কি করবে আমাদের, এই ফাংশনটা আমাদের কি করবে, যে কোনো জায়গা থেকে আমাদের হোম ইউআরএলটা সেট করে দিবে। এবং হোম ইউআরএলটা কি, হোম ইউআরএলটা হচ্ছে আমাদের হোম পেজের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা সেট করে দিবে। আমি উপরের এটা কাটি, কমেন্ট করে রাখি, রিলোড। এখানে আমাদের লোগোটা থাকবে, ওকে, লোগোটা চলে আসছে। এবং আমি যখন হোভার করলাম, নিচে দেখেন থিম ডেভেলপমেন্ট, যে এখানে থিম ডেভেলপমেন্ট নামে একটা এনকোড টেক চলে আসছে, মানে হাইপারলিংক চলে আসছে। যখন আমি এখানে ক্লিক করব তখন কি হবে, আমাদের হোম পেজে নিয়ে চলে আসবে। যদি আমরা অন্যান্য কোনো পেজেও থাকি তারপরেও কি করবে, আমাদের হোম পেজে নিয়ে আসবে। যেমন আমি যদি এখানে স্যাম্পল হ্যালো ওয়ার্ল্ড, এটা তো একটা পোস্ট, এই পোস্টে আমি ক্লিক করি, এই পোস্টে ক্লিক করলে কি করবে, আমাদের এই পোস্টের ডিটেলস পেজে নিয়ে যাবে, মানে পোস্টের সিঙ্গেল পেজে নিয়ে যাবে, যেন আমরা পুরো পোস্টটা পড়তে পারি। আর জ্যাম্পে তো স্লো কাজ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এর পোস্ট। হ্যাঁ, এই যে হ্যালো ওয়ার্ল্ড এর পোস্টটা এখানে আসছে। সো এখন যদি আমি লোগোতে ক্লিক করি কি হবে, আমাদের হোম পেজে নিয়ে যাবে। আমি আশা করি বুঝাতে পারছি আপনাদের। এই হোম ইউআরএলটা দেওয়ার আমার মূল উদ্দেশ্য কি, আমার হোম ইউআরএলটা দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে কি করব, আমরা হোম পেজে চলে যাব। আচ্ছা, এইখানে আমরা যেহেতু একটা স্ট্যান্ডার্ড একটা কি বলে ফ্রেমওয়ার্ক এখানে ইউজ করছি, সো এইখানে কিন্তু আমাদের সবকিছু বলে দিছে। কিভাবে বলে দিছে, হোম ইউআরএলটা কিভাবে দিতে হবে তার একটা সুন্দর একটা স্ট্রাকচার আমাদের দিয়ে দিছে। সো আমরা নিজে নিজে না লিখে এটা দিতে পারি। এখানে ইকো করছে, আমি ইকো করি নাই, স্কেপ ইউআরএল। স্কেপ ইউআরএলটা হচ্ছে আমরা যে ইউআরএলটা পাস করছি, হোম ইউআরএলটা কি করবে, একটা ইউআরএল প্রিন্ট করে দিবে, এবং এই ইউআরএলটা হচ্ছে আমরা স্কেপ করে নিব, মানে ভ্যালিডেশন করে নিব। হুম, যাতে করে কোনো হ্যাকার বা কেউ এই ইউআরএলটা দিয়ে কোনো ম্যালিশিয়াস কোড যেন পাস করতে না পারে। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা নিয়ে যাই, সুন্দর একটা স্ট্রাকচারাল কোড এটা এখানে আমরা দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, তারপরে কি আসবে, আমাদের আমাদের আসবে হচ্ছে এখানে আছে সাইট টাইটেল এবং সাইট ডেসক্রিপশন, মানে ট্যাগলাইন। সো সাইট টাইটেল আনার জন্য এখানে ওরা অলরেডি করে দিছে, কি হবে, ব্লগ ইনফো নেম। ব্লগ ইনফো যে ফাংশনটা, ব্লগ ইনফো ফাংশনটা কি করবে, আমাদের সাইটের টাইটেল এবং সাইটের ট্যাগলাইন এই দুইটা কিওয়ার্ডসে রিটার্ন করবে। তো রিটার্ন করার জন্য এখন আমাদের প্রয়োজন হচ্ছে সাইটের টাইটেলটা নিয়ে আসবো। সো সাইটের টাইটেল নেওয়ার জন্য আমরা ব্লগ ইনফোটা ইউজ করব। সো ব্লগ ইনফোটা আমরা আপাতত এখানে ইউজ করি। আমি কোনো কন্ডিশন আপাতত দিচ্ছি না, আমি আগে শো করাচ্ছি। আচ্ছা, এখানে একটা h1 ট্যাগ নেই, হেডিং ট্যাগ নিলাম h1। h1 এর ভিতরে আমি একটা পিএসপি ব্লক নিলাম, পিএসপি এর মধ্যে লিখলাম ব্লক ইনফো নেম। ব্লগ ইনফো নেমটা যখন আমি দিলাম, তো সাধারণত নরমালি আমার এখানে নেমটা শো হওয়ার কথা এই লোগোর নিচে। আমাদের সাইটটা লোড হওয়ার আরেকটা কারণ আছে, কারণ উপরে এবং নিচে আমরা দুইটা কোড ইউজ করতেছি এর মধ্যে। সো একটা যখন কেটে দিব তখন আস্তে আস্তে শো হবে। আচ্ছা, থিম ডেভেলপমেন্ট কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এটার মতো একটা অ্যানকর ট্যাগ দিতে হবে না, যে ধরেন আমাদের কোনো লোগো নাই, সাইট টাইটেলটা দিয়ে লোগোর কাজ চলবে। তো লোগোতে ক্লিক করলে যেমন লিংকে যায়, সো এখানে ক্লিক করলে আমাদের লিংকে যাইতে হবে, যেহেতু ডিফল্ট ভাবে লিংক দেওয়া আছে। সো এই লিংকটা আমরা কিভাবে দিতে পারি, এইটা ইউজ করে দিই।
কন্ট্রোল সি। আচ্ছা, ওকে, এটা ইনপুট থেকে এটা, আর এটা হচ্ছে এটা। তাহলে এখন কি হবে আমাদের, এই ক্লাসটাই থাকলো। এটা তো ন্যাপবার ব্র্যান্ড না, এটা হচ্ছে ন্যাপবারের টাইটেল। ক্লাসটা চেঞ্জ করে দিলাম এবং স্কেপ ইউআরএল এর মধ্যে আমি মানে এই স্টেপের মধ্যে আমি বলে দিলাম যে হোম ইউআরএলটা নিয়ে আসো। তাহলে আমাদের এখানে কিন্তু অলরেডি একটা লিংক এখানে জেনারেট হয়ে যাবে এটার উপরে। আমরা যখন ক্লিক করব তখন এটা হোম ইউআরএল কে নিয়ে আসবে। তারপর কি করব আমরা, এখন তো আমাদের উপরের আর এই লিংকটা কোনো দরকার নাই। আর আমরা আপাতত কি করব, কোনো ডেসক্রিপশন শো করাবো না। ডেসক্রিপশন মানে হচ্ছে ট্যাগ লাইনটা শো করাবো না। কোন ট্যাগ লাইন, এটার কোনো প্রয়োজনই নেই এখান থেকে ট্যাগ লাইনটা শো করানো, সো আমরা এটা ইউজ করলাম না। তো কি করতে হবে আমাদের, এইটা এই পর্যন্ত আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, ফালাই দিলাম। এই পর্যন্ত এই কাজটাও হয়ে গেছে। আমি একবারেই এই কোডগুলো আমি রিমুভ করছি না, কারণ হচ্ছে আমি এখান থেকে দেখে দেখে কিভাবে আপনারা করতে পারেন সেই বিষয়টা আগে বুঝাচ্ছি, যেন আপনারা পরবর্তীতে ভুলে না যান যে আসলে এইখানে কি করতে হবে বা এখানে কি করতে হবে। এই জন্য আস্তে আস্তে দেখাচ্ছে এবং আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছি। ওদের কোডটাই কিন্তু আমরা আমাদের এখানে শো করাচ্ছি। সো যেটা যেটা করা লাগে সেটা করতেছি। এখন আমাদের ট্যাগ লাইন লাগবে না, সো ব্লগ ইনফো ডেসক্রিপশন আমরা দিলাম না, রিমুভ করে দিলাম। এবং থিম ডেভেলপমেন্ট ডেসক্রিপশন কাস্টমাইজ প্রিভিউ দরকার নাই, এটাও রিমুভ, পিএসপি রিমুভ। সো এটা আর লাগতেছে না, আস্তে আস্তে আমরা সবই রিমুভ করে দিব, এখানে শুধু আমাদের গুলো রাখবো। তো তারপর কি দেখা যায়, দেখা যায় হচ্ছে আমাদের এখানে আছে নেপার। আচ্ছা, নেপার মানে হচ্ছে মেনু। আমাদের মেনুটা আমরা এখন ডায়নামিক করব, আমাদের টাইম আছে। মেনুটা ডায়নামিক করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এই মেনুটা যখন ডায়নামিক করব তখন ডায়নামিক ভাবে এই মেনুটা এখানে আমাদের শো হবে এই মেনুর মতো। কিন্তু আমাদের তো স্ট্রাকচার এভাবে পায় নাই, কেন পায় নাই, আমাদের সিএসএস এখানে মিসিং। সো সিএসএস আমরা তো লিংকই করাই নাই, কিভাবে পাবে। সো সিএসএস লিংক করানোর জন্য আগে একটু কাজ করতে হবে আমাদের। এইখানে আমাদের দেখতে হবে আমরা ফাইলটা কোথায় রাখছি। ফাইলটা রাখছি আমরা header.php তে, এবং আমাদের সব লিংক আছে কোথায়, header.php তে লিংক করা আছে এটা। তো কোথায় আছে এটা, লিংকটা সিএসএস এর ভিতরে ফাইলগুলো আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে। কিন্তু আমাদের এখানে কোনো সিএসএস নামের ফোল্ডারই নেই, ছিল HTML এর মধ্যে সিএসএস। তো আমি কি করলাম, এখানে যেহেতু এডিশনাল আরো জেএস আছে, ওয়েব ফন্ট আছে, ইমেজ আছে, সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম হচ্ছে অ্যাসেটস। আমাদের থিমের যে অ্যাসেট গুলো আছে, প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সবকিছু আমরা অ্যাসেটস ফোল্ডারের ভিতরে রাখবো। তো কি করব, আমরা এই সিএসএস যে সবকিছু কপি করলাম, কপি করে আমরা এই অ্যাসেটস এর ভিতরে ঢুকাই দিলাম। কিন্তু আমি যে কাজটা করি সেটা হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে আমি এমন কোন ইমেজ রাখি না যেটা কিনা ডায়নামিক হয়েছে কিন্তু এখানেও আছে। আমাদের ইমেজগুলো তো সব ডায়নামিক ভাবে আসবে, সো আমি এখান থেকে একটা ইমেজও রাখবো না। ইমেজ রাখলে আপনার থিমের ওয়েটটা অনেক মানে ভারী হয়ে যায়, অনেক থিমের ওজনটা অনেক ভারী হয়ে যায়, সো আমি ইমেজ রাখলাম না, এই জিনিসগুলো রাখলাম। তো আমাদের এখন এইগুলো যদি লিংক করাতে হয়, সো অ্যাসেট ফোল্ডারের ভিতরে রাখছি আমি, এই জিনিসগুলো আমরা লিংক করাবো একটা একটা করে। লিংক কিভাবে করাবো, আমরা অবশ্যই এই header.php তে লিংক করাবো না, আমরা লিংক করাবো হচ্ছে ফাংশন ফাইলের ভিতরে। সো ফাংশনের ভিতরে আমরা এর আগে বলছি এই সিএসএস এবং জেএস যদি আমরা লিংক করাতে চাই তবে আমাদের ওই লিংকিং প্রসেসটাকে এনকিউ বলা হয়। এবং এই এনকিউটা যদি আমরা করতে চাই তাহলে আমরা যাব function.php ফাইলের ভিতরে। এবং function.php ফাইলে যখন আমরা যাব দেখব যে কিছু কোড এখানে অনেক সুন্দরভাবে করে দেয়া আছে, এবং এই কোডগুলো করে দিছে আমাদের আন্ডারস্কোর। এবং এই আন্ডারস্কোর থেকে আমরা এখন জাস্ট এখান থেকে আমাদের কোডগুলো ইউজ করব আমরা। সো কিভাবে করব, এখানে যদি আমরা দেখতে পারি এখানে অলরেডি একটা সিস্টেম অবশ্যই করে দেয়া আছে কোডগুলোকে এনকিউ করার জন্য। সার্চ দিই, পাইছি। এই যে
আমরা আমাদের ফাইলের নাম দিয়েছিলাম থিম ডেভেলপমেন্ট, যখন আমরা আন্ডারস্কোরটা সেটআপ দিছি তখন এই জন্য আমাদের প্রিফিক্সে একটা মানে সুন্দর ফাংশনের মধ্যে ফাংশনের আগে সুন্দর একটা স্ল্যাগ এখানে সেট হয়ে গেছে, মানে আমাদের থিমের নামে, যেমন থিমের নাম দিয়েছিলাম থিম ডেভেলপমেন্ট, তো থিমের নামে একটা ফাংশন অলরেডি সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং সব জায়গায় এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে। তো কি করতে হবে, আমরা যখন এনকিউ করব মানে আমাদের সিএসএস এবং জিএস ফাইলগুলো যখন আমরা লোড করাবো মানে লিংক করাবো, তখন আমাদের কি করতে হবে, এনকিউ করতে হবে। এনকিউ করার জন্য একটা ফাংশন ইউজ করতে হবে। ফাংশন এইভাবে ইউজ কর ফাংশন এইভাবে ইউজ করে ফাংশনের নাম দিব, ফাংশনের নাম দিয়ে যে কোনো একটা নাম দিলাম, এখানে যে কোনো একটা নাম দেওয়া যায়, তারপরে ভিতরে এনকিউ করব। এনকিউ করার পরে এই ফাংশনটা কি করতে হবে আমাদের, WNQ স্ক্রিপ্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা হুক, এই হুকের সাথে আমাদের কানেক্ট করে দিতে হবে। তো কানেক্ট করানোর জন্য কি করতে হবে, WPNQ স্ক্রিপ্টকে বলে দিতে হবে তুমি এই ফাংশনটাকে কি করো, কানেক্ট করো। ওকে, এটা অ্যাড অ্যাকশন হুকের মাধ্যমে করা হয়। সো এই জিনিসগুলা এই হুকের বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবেন আপনারা, আমি ক্লাসের শেষে একটা পড়া দিয়ে দিব, হ্যাঁ হোমওয়ার্ক দিয়ে দিব, ওই হোমওয়ার্কটা একটু পড়লে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমাদের টাইম একটু শর্ট, আমি একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হচ্ছে আপনার সাথে। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম ওইখান থেকে স্টার্ট করতেছি। কোথায় যেন ছিলাম, এনকিউ। তো এনকিউ করার জন্য আমাদের এই ফিল্ডটা এই হুকটা ইউজ করতে হয়, অ্যাড অ্যাকশন হুকটা। এই অ্যাড অ্যাকশন হুকের সাথে ডব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হুক, এটার সাথে আমাদের নিজস্ব ফাংশনটা এখান থেকে সেট করে দিতে হবে। তো কি করব আমরা, যখন আমরা সিএসএস এনকিউ করব মানে সিএসএস যখন লিংক করব, তখন আমাদের যে ফাংশনটা লাগবে ফাংশনের নাম হচ্ছে ডব্লিউপিএনকিউ স্টাইল, এবং যখন আমরা জেএস লিংক করব তখন ওই ফাংশনটার নাম হচ্ছে WPNQ স্ক্রিপ্ট, দুইটা ফাংশন। সো আমরা আগে সিএসএস গুলোকে লিংক করাইতে চাই। সো সিএসএস গুলোকে লিংক করানোর জন্য আমাদের কি করতে হবে, WPNQ স্টাইল এই ফাংশনটা ইউজ করতে হবে। সো আমি এটা প্রথমে কপি করলাম, কপি করে এর ভিতরে আমি অ্যাড করব। সো এনকিউ স্টাইল থাকবে, এনকিউ স্টাইল থাকার পরে এখানে হচ্ছে একটা ইউনিক নাম থাকবে। আপনি যে ফাইলটা এনকিউ করাচ্ছেন বা এনকিউ করছেন ওই ফাইলের একটা নাম থাকবে এখানে। সো এই নামটা নামটা কোথায়, এখানে, এখানে না, হেডার থেকে নিয়ে আসি। সবার আগে আছে আমাদের রিসেট, সো reset.css এটা আমরা নিলাম ফাংশনের ভিতরে। তো কি করব, গেট স্টাইল শীট ইউআরআই, গেট স্টাইল শীট ইউআরআই একটা ফাংশন, এটা হচ্ছে স্টাইল শীটের যে ইউআরএলটা আছে মানে পাথ আছে, স্টাইল শীটের পাথটাকে সে চিনাই দিবে যে কার কার ভিতরে কে কে আছে। যেমন অ্যাসেটস আছে, সিএসএস আছে, তারপরে সিএসএস এর ফাইল আছে, ওই জিনিসটা। তো আমাদের কি করতে হবে, এখন আমরা যদি এখানে লিখতে চাই তাহলে এখানে আমাদের ছোট্ট, আমরা কোনটা এডিট করতেছি, নিচেরটা এডিট করার কথা ছিল, এখানে কনক্যাট করলাম ডট চিহ্ন দিয়ে, তারপরে এখানে আমি একটা স্ট্রিং নিব। স্ট্রিংটা হচ্ছে আমাদের কোথায় কোথায় আছে আমাদের সিএসএস ফাইল, আমাদের সিএসএস ফাইল আছে, এটা হচ্ছে আমাদের function.php, ফাংশনের বাইরে গেলে আছে অ্যাসেট ফোল্ডার, অ্যাসেট ফোল্ডারের ভিতরে আছে সিএসএস ফোল্ডার। তাহলে আমরা এখানে দিব কি, অ্যাসেট, অ্যাসেটস, তারপর হচ্ছে সিএসএস ফোল্ডার, সিএসএস ফোল্ডারের ভিতরে reset.cs নামে ফাইল। তো এখানে একটা স্ল্যাশ দিব, কারণ গেট স্টাইল শীট ইউআরএলটা কি করবে, আমাদের একটা ইউআরএল সে আমাদেরকে দিবে, ওই ইউআরএলটা দেখতেছি কি কোন ইউআরএলটা দিবে, আগে আমরা এখানে সেট করি। তো সেট করার জন্য অ্যারে থাক, অ্যারের জায়গায় এটা হচ্ছে ভার্সন। সো আপনার সিএসএসটা কত ভার্সনের ওই ভার্সনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন একটা স্ট্রিং আকারে। সো reset.css টা যদি আপনি এডিট করেন, এডিট করলে দেখতে পারবেন যে আসলে ওর সিএসএসটা ভার্সন কত। যদি আপনার HTML আলা লিখে দেয় তাহলে মনে করেন এখানে ভার্সনটা আছে ভার্সন 2.0, সো আমি ওইখানে দিয়ে দেব 2.0, ওই 2.0। ওকে, তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি একটু টেস্ট করি আমাদের রিসেট ফাইলটা,
অ্যাকচুয়ালি পাইছে কি না, যদি পায় তাহলে এটার মতো করে সবগুলো আমরা সেট করে দিব। রিলোড দিলাম এবং আমরা জানি যে আমাদের সিএসএস বা যে ফাইলে আমরা অ্যাড করি না কেন ওই ফাইলগুলোকে মানে ওই লিংকগুলো ঠিকমতো পাইলো কিনা ওই জিনিসটা যদি আমরা চেক করতে যাই, তবে আমরা কন্ট্রোল ইউ দিব, মানে ভিউ পেজ সোর্সটা ভিউ করব। পেজ সোর্সটা ভিউ করার পরে এখানে দেখব যে আসলে আমাদের লিঙ্কগুলো ঠিকমতো পাইছে কিনা। সো কন্ট্রোল এফ দিয়ে আমি দেখি নামটা কি ছিল, reset.css। reset.css দেখা যাচ্ছে আমাদের এইখানে আর এইখানে আছে, ঠিক আছে, কিন্তু আরো দুই জায়গায় থাকার কথা। তার মানে আমাদের HTML এ আমরা যে ফাংশন ক্রিয়েট করছি ওই ফাংশনের মধ্যে পাই নাই, কিন্তু এখানে পাইছি। এটা হচ্ছে আমাদের নরমাল CSS এর ফাইলগুলো, এইটা। সো এই বিষয়গুলো তো আমরা রাখবো না, সো এই বিষয়গুলো এখানে থাকবেও না, কিন্তু আগে আমরা দেখবো এখানে কেন পাই না। এখানে না পাওয়ার মধ্যে আরেকটা কারণ থাকতে পারে। কারণটা হচ্ছে, আরেকবার চেক করি। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ইউনিক নাম দিতে হবে, আমি তো ইউনিক নাম দিই নাই। সো এটাও একটা কজ হতে পারে। এখানে যেহেতু ফাইলের নাম reset.css, তো আমি দিলাম reset css। ওকে, এখন চেক করি। f reset css এখন আছে তিনটা। তো এইখানে দেখা যাচ্ছে যে reset.css নামে একটা আমাদের লিংক দেখা যাচ্ছে, এই যে লিংক ট্যাগের ভিতরে। তো এই লিংক ট্যাগের ভিতরে কি আসছে, রিলেশন স্টাইল শীট, আইডি হচ্ছে reset css, হ্যাঁ। তারপর হচ্ছে href এর ভিতরে আমাদের সুন্দর একটা লিংক জেনারেট হয়েছে এখানে, এই যে একদম একদম কোন পর্যন্ত বলবো, ডেভেলপমেন্ট, আবার style.css আছে। style.css টা কেন আছে, আমরা একটা মিস্টেক করছি এখানে। গেট স্টাইল শীট ইউআরআই টা কি করবে, স্টাইল শীটটা নিয়ে আসবে, আমার মিস্টেক এটা। স্টাইল শীটটা হচ্ছে আমাদের এইটা, আমাদের style.css টা আমাদের থিমের যে style.css ওইটাকে নিয়ে আসবে সে স্টাইল শীট ইউআরআই দিয়ে। কিন্তু আমাদের দিতে হবে, আমরা তো টেমপ্লেটের ডিরেক্টরি খুঁজতেছি, সো আমাদের টেমপ্লেটের ডিরেক্টরি দিতে হবে এখানে। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এভাবে লিখতে হবে, গেট টেমপ্লেট DIRECTURI এভাবে লিখতে হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, মানে আমাদের এই টেমপ্লেট ফাইলের ডিরেক্টরিটা সে সেট করে দিবে। কিভাবে সেট করে দিবে, আরেকবার রিলোড দেই। এখানে কি আসলো এবার, লোকাল হোস্ট এই সেই এই পর্যন্ত হচ্ছে আমাদের থিম ডেভেলপমেন্ট। সে আমি যতটুকু পর্যন্ত মার্ক করলাম ততটুকু পর্যন্ত সে লিংকটা ক্রিয়েট করে দিছে। কার কারণে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এই ফাংশনটার কারণে এই লিংক পর্যন্ত সে আসছে। এই লিংক পর্যন্ত আসার পরে আমি বলে দিছি তারপরে কি আছে, এই লোকেশনটা হচ্ছে আমাদের, এই লোকেশনটা এই ফাইলের পাথ পর্যন্ত, মানে থিম ডেভেলপমেন্ট থিমের ভিতরের পাথ পর্যন্ত সে এখানে নিয়ে আসছে। তারপরে আমি বলে দিছি তারপরে তুমি যাও অ্যাসেটস এর ভিতরে, তারপরে যাও সিএসএস এর ভিতরে। কি আসছে, তারপরে গেছে অ্যাসেটস এর ভিতরে, তারপরে সিএসএস এর ভিতরে, তারপরে reset.css। আর এই ফাইলের ভার্সন হচ্ছে এইটা, এত। তো যখন আমি ক্লিক করব, যদি আমাদের সিএসএস ফাইলগুলো দেখা যায় এখানে, তার মানে আমাদের লিংক ঠিকমতো কাজ করলো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সিএসএস গুলো দেখা যাচ্ছে এবং লিংকটা ঠিকঠাক মতো পাইছে। সো আমাদের সিএসএস ওকে, কোনো প্রবলেম নেই। তো এর মতো করে আমরা সবগুলা সিএসএস এখানে লিংক করে দিতে পারি। কি কি আছে, reset.css করে ফেলছি, এখান থেকে রিমুভ। আর কি করতে হবে, stylefilter.css এখান থেকে আমি দিয়ে দিই, এখানে দিয়ে দিব stylefilter.css। আচ্ছা, এগুলা ভার্সন চেক করে নেবেন, ভার্সন যা আছে তা দিবেন এখানে। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম এটার নাম স্টাইল ফিল্টার। এখানে সিএসএস না দিলেও চলে, বাই ডিফল্ট ভাবে সিএসএস ওরা পাবে। তারপরে কি আছে, এটা দেওয়ার পরে এটা রিমুভ। তারপর আছে bootstrap.main.css, বুটস্ট্র্যাপ দিয়ে দিলাম এখানে, হচ্ছে বুটস্ট্র্যাপ। ওকে, এটা ভার্সন হইতে পারে 234, যাই হোক 3.0 দিয়ে দিলাম, আমি আন্দাজে দিলাম। হ্যাঁ, এটা সময় বাঁচানোর জন্য দিলাম, আপনারা দেখে দেখে দিবেন কোনটা কি কি আছে। তারপর এটা এখান থেকে রিমুভ। তারপর হচ্ছে all.main.css,
দিয়ে দিলাম অল মেন, যেহেতু বুটস্ট্র্যাপ মেন ডট সিএসএস এটা, তাহলে এখানে নাম দিয়ে দিলাম মেন। তারপরে আছে কি অলটা ডিলেট, তারপরে আছে স্টাইল ডট সিএসএস। সবাই কি বুঝতে পারতেছি কি করতেছি আমি? ওকে, স্টাইল, এটা তো মেন না, স্টাইল গেলাম। তারপরে এইটাও রিমুভ করে দিই, আছে লাস্টে রেসপন্সিভ ডট সিএসএস, লাস্টে আমি দিলাম রেসপন্সিভ ডট সিএসএস, নাম দিয়ে দিলাম। মনে রাখতে হবে এখানে কিন্তু ইউনিক নাম দিতে হবে, একটার সাথে আরেকটা নাম মিললে, নাম যদি মিলে যায় তবে কমপ্লিট করবে এবং নিচেরটা পাবে না, প্রথমটা পাবে। তো সবকিছু দিলাম সিএসএস গুলো, সিএসএস গুলো। হ্যাঁ, এই স্টাইলটা তো হচ্ছে আমাদের এইচটিএমএল এর, এইচটিএমএল এর স্টাইলটা, যেটা আমাদের সিএস ফোল্ডারের ভিতরে আছে। এই যে এটা আমরা যখন এইটা লোড করাবো, এইটা যখন লোড করাবো তখন হচ্ছে গেট ডিরেক্টরি, গেট স্টাইল শীট ডিরেক্টরি ইউআরএল। এখন আমাদের থিমের মধ্যে যে স্টাইলগুলো ছিল আমাদের এইচটিএমএল এ, ওই এইচটিএমএলটা আমাদের লোড করা গেল। আমি যদি সেভ দিয়ে থাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল, গেট স্টাইল শীট ইউআরএল কি করবে, আপনার স্টাইল শীটের ইউআরএল এটা সে সিএসএসটা সে লোড করে দিবে। ঠিক আছে, তো সবকিছু যদি হয়ে থাকে, আমি হেডার ডট পিএইচপি থেকে সবগুলো এনকিউ রিমুভ করে দিছি অলরেডি। এখানে আর কোনো লিংক নাই, একটা ফন্ট ডট গুগল ডট কম আছে, আচ্ছা এটা থাক, এটা যেহেতু লিংক, সো এখানে আমি একটা লোড দিলাম। সিএসএস সবকিছু ঠিকঠাক মতো যদি পায় তবে এখানে একটা স্টাইল অলরেডি আসার কথা। ওকে, আমাদের কিন্তু একটা স্টাইল অলরেডি চলে আসছে। মেনু এখানে আসছে, থিম ডেভেলপমেন্ট লেখাটা অনেক বড় এবং এখানে একটা লোগো আছে। থিম ডেভেলপমেন্ট বড় হওয়ার কারণ আছে, কারণ আমি H1 ট্যাগের ভিতরে এটা দিছিলাম। আর অবশ্যই আমরা এটাকে একটা কন্ডিশনের ভিতরে রেখে দিব, যে কন্ডিশনটা দিব এইভাবে, যদি আমাদের লোগো থাকে তাহলে এই লেখাটা থাকবে না, মানে সাইট টাইটেল থাকবে না। আর যদি সাইট টাইটেল থাকে, যদি লোগো থাকে তাহলে লোগোর প্রায়োরিটি পাবে, লোগোটা থাকবে, সাইট টাইটেল থাকবে না। আর যদি লোগো না থাকে ডিফল্ট ভাবে সাইট টাইটেল পাবে। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার তো? তাহলে এখানে স্যাম্পল পেজ আছে, আবার কোথা থেকে আসলো এটা, এটা.পিএইচপি। আচ্ছা যাই হোক, এগুলো দরকার নেই, সব রিমুভ করে দিই, ওগুলো দেখতেছি পরে কোন জায়গা থেকে আসছে। এরপর ট্যাগ ট্যাগ হেডার টেডার কিছুই লাগবে না আমাদের, আমি শুধু এই পিএসপি কোডটুকু রাখবো। কেন রাখবো? কারণ হচ্ছে আমাদের মেনু ডাইনামিক করতে হবে। সো মেনুটাকে যদি আমরা ডাইনামিক করতে চাই তাহলে আমাদের ছোট্ট একটু কাজ করতে হবে। তো এর আগে আমরা মেনুটা আসলে কোন জায়গা থেকে আমরা ইউজ করব ওই জায়গাটা দেখে আসি। সো আমাদের কোনো ক্লায়েন্ট তো বা এই থিমটা যে ইউজ করবে সে তো আমাদের আর কোনো এই কোডে কোডে ঢুকবে না, এই কোডে সে দেখবে না, কারণ সে কোড চিনে না, কোড বোঝে না। আমাদের কোথায় অপশন দিয়ে দিতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতরে এই অপশনটা দিয়ে দিতে হবে, কোথায় আমরা কি সেট করতে দিব না দিব। এবং সাইটের থিমের মানে ওয়ার্ডপ্রেস থিমের মেনু যেখান থেকে আমরা সেট করে দিব সেই জায়গার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্সের অপশন থেকে একটা মেনু অপশন থাকে ওইখানে। ওইটা কিন্তু বিল্ট ইন, এটা চেঞ্জ করা যাবে না। আমাদের ড্যাশবোর্ডের ভিতরে অ্যাপিয়ারেন্স মেনুর ভিতরে থিমস নামে একটা অপশন আছে, সরি মেনুস নামে একটা অপশন আছে। এই মেনুতে যখন আমরা যাব এইখান থেকে আমরা মেনু সেট করব এবং ওই মেনুগুলাই এইখানে শো করবে, ওয়ার্ক, অ্যাবাউট, ব্লক, এইভাবে শো করবে। এখন বাই ডিফল্ট ভাবে শো হচ্ছে ডিফল্ট মেনুগুলো, মানে স্ট্যাটিক মেনুগুলো, এই জিনিসগুলো শো করতেছে। কিন্তু আমাদের আলটিমেটলি এই মেনুগুলো থাকবে না, এখানে থাকবে হচ্ছে আমাদের ডায়নামিক মেনু। সো মেনু ডায়নামিক করার জন্য যা যা করা লাগে সেই কাজগুলো এখন আমাদের করতে হবে। তো কি করতে হবে, এখানে একটা মেনু স্ট্রাকচার, সবার আগে আমি বলি এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু বিলো। ওকে, মেনু স্ট্রাকচারের মধ্যে বলতেছে একটা মেনু ক্রিয়েট করতে, সো আমি একটা মেনু বানালাম, যেমন মেইন মেনু নাম দিলাম। ঠিক আছে,
মেন মেনুর নাম দিয়ে ক্রিয়েট দিলাম। এরপরে দুইটা মেনু এখানে সেট করে রাখছে ওরা ডিফল্ট ভাবে। সো আমরা কি করব, হোম এবং স্যাম্পল পেজ, আচ্ছা দুইটা মেনু থাক আপাতত। আমাদের কাজ করতে হবে এইখানে মেনু সেটিংস এর মধ্যে ডিসপ্লে লোকেশন, মানে আমরা যে এই মেনুটা দুইটা মেনুর দুইটা লিংক আমরা এখানে সেট করেছি, মানে হোম মেনু আর হচ্ছে স্যাম্পল পেজ নামে দুইটা মেনুর দুইটা আইটেম এখানে সেট করছি। কিন্তু এই দুইটা মেনু কোথায় শো হবে, আমাদের হোম পেজের কোন জায়গাটায় শো হবে ওই জায়গাটা আমরা সেট করে দিব। তো আমরা নরমালি শো করাবো হচ্ছে এইখানে, এই জায়গাটার মধ্যে আমরা শো করাবো, এই ওয়ার্ক অ্যাবাউট এর জায়গাটায় এই মেনুগুলো শো করাবো। তো এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, মেনু বানাতে হবে। মেনু বানাইলে আমাদের লোকেশনটা সেট করে দিতে হবে। এখন ডিফল্ট ভাবে দেখা যাচ্ছে যে একটা প্রাইমারি লোকেশন এখানে সেট করা আছে। হ্যাঁ, প্রাইমারি লোকেশনটা আসলে কি এটা আমরা দেখি। আমরা function.php তে যখন আমরা দেখব মেনু, ওকে, রেজিস্টার ন্যাব মেনু। রেজিস্টার ন্যাব মেনু হচ্ছে একটা ফাংশন, এটা যদিও আছে তারপরে আমি একটু লিখে তারপরে বুঝাচ্ছি। রেজিস্টার ন্যাব মেনুস, হ্যাঁ, রেজিস্টার ন্যাব মেনুস ফাংশনটা কি করবে, আমাদের একটা মেনু সে রেজিস্টার করে দিবে, মানে এইখানে এই লোকেশনে একটা মেনু আসার জন্য, মানে লোকেশন সেট হওয়ার জন্য যে যা যা করা লাগে ওই কাজটা আমাদের রেজিস্টার ন্যাব মেনু ফাংশনটা করে দিবে। মানে একটা লোকেশন আমি এখানে সেট করলাম, লোকেশনের নাম দিলাম হচ্ছে, আর এই মেনুর ভিতরে আমাদের একের বেশি কন্ডিশন থাকতে পারে, মানে একের বেশি আমাদের কি বলে এটারে ভ্যালু থাকতে পারে। সো একের বেশি ভ্যালু রাখতে গেলে আমরা জানি যে অ্যারে ইউজ করতে হয়। সো এখানে একটা অ্যারে ইউজ করলাম, অ্যারে ইউজ করার পরে অ্যারের শেষে আমাদের কি দিতে হয়, সেমিকোলন দিতে হয়, শেষ করে দিলাম। ওকে, সো অ্যারে লেখার জন্য আমাদের প্রথম কি থাকবে, এখানে কি থাকে, তারপরে হচ্ছে আমাদের ভ্যালু থাকে, আমরা জানি। তো কি এবং ভ্যালু যদি আমরা দিতে চাই, কি এবং ভ্যালু যদি আমরা দিতে চাই তাহলে কি করতে হবে, এখানে কি এর মধ্যে আমাদের দিতে হবে হচ্ছে মেনুর একটা ইউনিক আইডি। যেমন আমাদের আমরা মেনুর নাম দিছিলাম মেইন মেনু, বা যে কোনো আইডি দেওয়া যায়, এখানে আমি দিলাম মেইন মেনু, এটা হচ্ছে আমাদের মেনুর আইডি। এবং ভ্যালুতে দিতে হবে কি, ভ্যালুতে দিতে হবে আমাদের এই লেখাটা, মানে কোন লেখাটা কোন জায়গায় আসবে এই মেনুটা, প্রাইমারি লেখাটা। সো প্রাইমারি লেখাটা যদি আমি এখানে দেই তাহলে এভাবে দিব, প্রাইমারি না দিয়ে আমি দিয়ে দিলাম মেইন মেনু বা টপ মেনু বা যা খুশি তা, ইউজার যেভাবে বুঝবে যে এই মেনুটা আমাদের উপরেই সেট হবে ওইভাবে একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমাদের থিমের টেক্সট ডোমেইনটা। থিমের টেক্সট ডোমেইন মানে কি, আমাদের থিমের আমরা এই থিমটা যে নামে রেজিস্টার করছিলাম ওই নামটা। সো আমরা রেজিস্টার করছিলাম থিম ডেভেলপমেন্ট নামে। সো আমরা এই থিম ডেভেলপমেন্টটা এখানে দিয়ে দিব, শেষ, তারপরে কমা। এবং আমরা যেহেতু এখানে মেন মেনুটা এটা একটা স্ট্রিং, সো যদি কেউ অন্য কোনো এখানে যেহেতু আমরা একটা স্ট্রিং ইউজ করছি এখানে, সো একটা করতে হবে, এটারে স্যানিটাইজ করতে হবে, যেহেতু একটা স্ট্রিং এটা, সো স্যানিটাইজ এবং এটাকে ট্রান্সলেটেবল করতে হবে। ধরেন আপনার এই ল্যাঙ্গুয়েজটা মেইন মেনুটা কেউ ট্রান্সলেট করে বাংলা করতে চায়, তো বাংলা করার জন্য মেইন মেনু লেখাটাকে হবে যে আসল মেনু, এমন কিছু একটা বাংলা আসবে। সো এটার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করে দিতে হবে এখানে, যেমন esc_html। এই ফাংশনটা কি কাজ করবে, আমাদের এই স্ট্রিংটা কি করবে, স্কেপ করে দিবে, যেন কেউ HTML এর কোনো আজে বাজে কোড যেন ইউজ না করতে পারে, এটা স্ট্যান্ডার্ড। এবং আমি যদি এর পিছনে ডাবল আন্ডারস্কোর লাগাই দেই তাহলে এটা হয়ে গেল ট্রান্সলেটেবল। ওকে, এবং এই কাজটা করার পরে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এখানে একটা রিলোড দিই, এখানে শুধু প্রাইমারি লোকেশন আছে। এখন অবশ্যই আরেকটা লোকেশন সেট হয়ে গেছে, আমাদের নাম হচ্ছে মেইন মেনু। তো এই দুইটা অপশন, মানে এই দুইটা কি বলে এটারে, এই দুইটা মেনু, এই দুইটা মেনু আইটেম যদি আমি চাই এখন মেইন মেনুতে আমাদের সেট হবে। সো মেইন মেনু আমি সিলেক্ট করে সেভ দিলাম, তার মানে এই দুইটা আইটেম এখন আমার
কোথায় সেট হয়ে গেল? মেইন মেনুর আন্ডারে সেট হয়ে গেল। মেইন মেনুটা কোনটা? মেইন মেনুটা হচ্ছে এইটা, হ্যাঁ। এবং এই মেইন মেনুর ইউনিক একটা আইডি কোনটা? ইউনিক আইডি হচ্ছে এইটা। এই মেইন মেনুটাকে আমরা চিনবো এই নাম দিয়া, মেইন মেনু এই নামটা দিয়ে আমরা চিনবো। সো এই নামটা দিয়ে চেনার জন্য এখন এই নামটাকে বলে দিব যে তুমি কোথায় গিয়ে প্রিন্ট হবা। এটা যখন আমি করে দিব তখন অবশ্যই আমরা জানি যে এটা আমাদের হেডার মেনুতে যায় প্রিন্ট হবে, মানে header.php যায় এখানে প্রিন্ট হবে এই জায়গাতে। সো এটা করার জন্য কি করব আমরা? আপাতত আমার মনে হয় প্রাইমারিটা লাগতেছে না, সো আমি এটা রিমুভ করে দিই। তো এই মেইন মেনুটা যখন আমরা ইউজ করতে যাব তখন সেটাকে কি করতে হবে? আমাদের wp nav menu নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। আমি পুরোটাই আপাতত কপি করতেছি, লিখতেছি না। তো এখানে আমরা কোথায় দিব, কোথায় দিব, কোথায় দিব? এই ইউআরএল এখানে দিয়ে দিলাম PHP কোড PHP শেষ। ওকে, দিয়ে দিলাম। তো থিম লোকেশন এর মধ্যে মানে wp nav menu এই ফাংশনটা আমাদের, আমরা যে লোকেশনটা ক্রিয়েট করছি এখানে যে মেনুটা আমরা রেজিস্টার করছি ওই রেজিস্টার মেনুটা সে প্রিন্ট করানোর জন্য হেল্প করবে। সো wp nav মেনুতে কি কি আসবে? আমাদের অ্যারে আকারে কিছু ভ্যালু আসবে, যেমন থিম লোকেশন। থিম লোকেশনটা কি? থিম লোকেশন হচ্ছে এটা, মানে আমরা এখানে যে লোকেশনটা সেট করে দিব, মানে মেন মেনু দিছিলাম, এই মেন মেনুটাকে সে পাবে কিভাবে, বুঝবে কিভাবে যে মেন মেনুটাই এখানে এসে প্রিন্ট হবে? মেন মেনুর একটা ইউনিক আইডি আছে, নাম দিছিলাম মেন মেনু, এটা কপি করে আমি দিয়ে দিব এই থিম লোকেশনের এইখানে। ওকে, এবং মেনু আইডি হচ্ছে আমরা যখন এই মেনুগুলোকে যখন আমরা স্টাইল করব ওই স্টাইলিং এর ক্ষেত্রে কাজে লাগবে হচ্ছে এই আইডি মেনু ক্লাস। এখানে আরো কিছু অপশন অ্যাড হবে, এগুলো পরে করতেছি, আপাতত এটা থাক এবং এটা থাক। আমি দেখি কাজ করছি কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হোম এবং স্যাম্পল পেজ নামে দুইটা মেনু এইখানে অ্যাড হওয়ার কথা। লোড দেই। ওকে, হোম এবং স্যাম্পল পেজ কিন্তু অলরেডি এখানে চলে আসছে। একটা মজার বিষয় হচ্ছে আমি যদি এখানে ধরেন হ্যালো ওয়ার্ল্ড এটাও মেনুতে অ্যাড করব, এটা একটা পোস্ট, সেভ দিলাম, আমি কোনো কোডিং এ গেলাম না, কোড করলাম না, সেভ হয়ে গেছে। রিলোড, কোথায় আসবে এটা? হ্যালো ওয়ার্ল্ড নামে অপশনটা কোথায় আসবে? এটা আসবে এখানে, এখানে চলে আসছে। এখন নিচে নিচে আসতেছে এবং এই ডিজাইনটা পাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখানে এই মেনুর জন্য কোনো ডিজাইন এখন পর্যন্ত দেই নাই। মেনুর জন্য আমরা ডিজাইন দিয়ে দিব স্টেপ বাই স্টেপ। কি করে দিব? যেমন এই ইউএল এর মধ্যে এই ক্লাসগুলোতে এবং এল এর এই ক্লাসগুলোতে এবং এনকোড ট্যাগের এই ক্লাসগুলোতে এই ইগুলা করা আছে, স্টাইলগুলো করা আছে মেনুর, যাতে করে এই স্টাইলগুলো এইভাবে পাবে। সো আমরা এই স্টাইলগুলোই, এটার সেম স্টাইলগুলো আমরা এই ডায়নামিক মেনুগুলোতে অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে? এই মেনুর মতো সেম টু সেম এইভাবে এখানে মেনু চলে আসবে। তো আমার মনে হয় আজকের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি সামনে আর আগাচ্ছি না। তো আমি নেক্সট ক্লাসে যা যা দেখাবো সবার আগে সেটা একটু মনে করে দিবেন, যেটা হচ্ছে এটাও এখন লাগতেছে না, বডি ওপেন ডক টাইপ html। আচ্ছা, html লাগবে না, ডক টাইপ লাগতেছে না যেহেতু উপরে আছে। তারপর হেড ট্যাগের ভিতরে কি কি আছে? মেটা লিংক। আচ্ছা, তাইলে আমাদের টাইটেলটাও কিন্তু আমরা এখান থেকে দিব না। সো এই লিংকটা আমরা এখানে নেই, কন্ট্রোল সি, লিংকটা আমরা দিয়ে দিলাম এখানে, যেহেতু এটা একটা ফন্ট, সো ফন্ট আমাদের লাগবে। হেড, এই হেডটাও লাগবে না, হেডটা উপরে আছে এবং বডি ট্যাগ এখানে অলরেডি স্টার্ট হয়েছে, সো বডিও লাগবে না এখানে। ওকে, আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সবকিছু আমাদের কাজের জিনিস, সো এগুলো আমরা রেখে দিলাম। ঠিক আছে, শেষ। আমাদের কিন্তু হেডার পার্ট অলমোস্ট কমপ্লিট। হেডার পার্ট যদি কমপ্লিট হয়ে যায় তারপর আমরা যাব ফুটারের পরে আমরা যাব ইনার পেজে। ওকে, তো কি কি ছিল আমাদের, মানে নেক্সট ক্লাসে আমাদের কাজ হচ্ছে সবার আগে আমরা এই মেনুকে সরি এই লোগোগুলোকে আমরা কন্ডিশন দিয়ে দিব, যদি লোগো থাকে তাহলে সাইট টাইটেল আসবে না, এবং যদি সাইট টাইটেল থাকে তাহলে সাইট টাইটেলটা শো করবে, আর যদি দুইটাই থাকে তাহলে লোগোর প্রায়োরিটি বেশি পাবে, এই কন্ডিশনটা আমরা দিব। তারপর হচ্ছে আমাদের মেনু যেহেতু ডায়নামিক অলরেডি হয়ে গেছে, এই মেনুতে আমরা এই স্টাইলগুলো আমরা নিয়ে আসবো, এইগুলোর স্টাইলটা নিয়ে আসবো। ঠিক আছে,
তো এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন এবং ভালোভাবেই প্র্যাকটিস করবেন। কেউ মিস দিবেন না এবং যে কোনো প্রবলেমে আমারে নক করবেন। ওকে, পেমেন্ট কালেকশন